আজ আমার কাকনের বিয়ে, যাকে সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সে আজ বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। একথা ভাবলে বুকের ভিতরটা বড় আনচান করে উঠে। তবুও মনের মাঝে একটাই সান্ত্বনা, যাক আমার কাকনের খুব ভালো করে বিয়ে হচ্ছে। কিন্তু এই বিয়েতে কাকন সুখী হবে তো গো? সুখী হবে না বড় বউ, কাকন নিজেই তো এই বিয়েতে সাই দিয়েছে। উপরে সাই দিল, ভেতরে ও যে একবার ভেঙে ঘুরিয়ে যাচ্ছে গো, কারণ ও যে এখনো রাহুলকেই ভালোবাসে। চুপ করো বড় বউ, আজকের শুভ দিনে ওই অলক্ষণের নামটা তুমি উচ্চারণ করো না, যে সামান্য কারণে নিজের মাকে খুন করতে পারে। তুমি বিশ্বাস করো রাহুল তার মাকে খুন করেছে? আমার বিশ্বাসে কি যায় আছে বড় বউ? আদালতের বিচারে যে খুনি সাব্যস্ত হয়ে জেল খাটছে, সে খুন করুক বা নাই করুক, খুনিই তো তার একমাত্র পরিচয়। ওই আদালতের কথা বাদ দাও, তুমি তোমার বিবেকের আদালতে বিচার করে বলো তো রাহুল কি সত্যি খুন করতে পারে? আমার বিবেকটাই তো আজ বোবা হয়ে গেছে বড় বউ। আমি কেমন করে কার বিচার করব? তাই বলে একটা নির্দোষ ছেলে সারাটা জীবন জেল খাটবে? ওগো, এর প্রতিকারের কি কোনো পথ খোলা নেই? না, নেই বড় বউ। এই যুগে সততার, মানবতার কোনো মূল্য নেই। যার বেশি টাকা থাকবে আইন তার হয়েই কথা বলবে। তাই বলছি, এসব আলোচনা বন্ধ করো। তা না হলে কাকনের মনে একটিবার যদি গাথা হয়ে যায় যে রাহুল সম্পূর্ণ নির্দোষ, তাহলে কাকন বিয়ে করতে বেঁকে বসবে। বেঁকে বসবে নয়, বেঁকে বসেছে। সন্ধ্যা থেকে শুধু কাঁদছে আর কাঁদছে, আর বলছে বৌদি তোমরা এই বিয়ে বন্ধ করে দাও। না বড় বউ, না, এমন কি আর হতে দেওয়া যাবে না। তাহলে আমাদের সবার যে মহা সর্বনাশ হয়ে যাবে। তাই বলে সকলের চোখের সামনে এমনি করে মেয়েটা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, আর আমরা সবাই চুপ করে বসে তাই দেখবো। হ্যাঁ করবি। একটা খুনিকে ভালোবেসে নিজের ভালোবাসার অমর্যাদা করিস না রে বোন। তাই বলছি, নতুন জীবনে পা বাড়ানোর আগে পুরনো জীবনটাকে এবার তুই ভুলে যা। কেমন করে পুরনো জীবনটাকে আমি ভুলে যাবো বর্তা? কেমন করে ভুলে যাবো বলো? আমি যে তাকে ভালোবেসেছি, তাই তো আমার পুরনো স্মৃতিগুলো আমাকে বারবার হাতছানি দিয়ে রাখছে, আর আমার কানে ফিস ফিস করে বলছে তুই ভুল করেছিস, তুই মহা ভুল করেছিস। ওই ভুলের কথা ভুলে এবার তোকে যে জীবনের ফুল ফোটাতে হবে কাকন। ওদেরকে ভুলে গিয়ে আমি সব ভুলে যাবো? না বৌদি, না, তা আমি পারবো না। তাহলে তোমরা গিয়ে বন্ধ করে দাও বৌদি, বন্ধ করে দাও। কি পাগলের মতো কথা বলছিস? কিছুক্ষণের মধ্যে বর আসার সময় হয়ে গেছে। এই সময় এসব কথা ভাবাও অন্যায়। তাছাড়া ঠিক সময় বিয়ে না হলে তুই লগ্নভ্রষ্ট হয়ে যাবি কাকন। লগ্নভ্রষ্টা হয়ে আমি সারাটা জীবন রাহুলের জন্য অপেক্ষা করে বসে থাকবো বৌদি। তখন চুপ কর। একটা জেল ফেরত আসামিকে আত্মীয় করে কখনোই আমি আমার পরিবারের বদনাম করতে পারি না বলবে না, তোমাদের পরিবারের বদনাম আমি হতে দেবো না বর্তা। রাহুল নাকি নিয়ে আমি বহু দূরে চলে যাবো, তাই তোমাকে বলছে বিয়ে তুমি ভেঙে দাও বর্তা। এটাই যদি তোর মনে ছিল, তাহলে এই বিয়েতে মত দিয়েছিলি কেন? সেদিন শোকে দুঃখে আমি আমার মানসিক ভারসাম্য হারিয়ে আমি বিয়েতে মত দিয়েছিলাম বর্তা। কিন্তু আজ আমি বুঝতে পারছি সেদিনের সব কথা আমি ভুলে যেতে চাই বর্তা। তোমরা গিয়ে ভেঙে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বিয়ে দেখার জন্য বিয়ের মণ্ডপে এসে হাজির হয়েছে। আমরা কি জবাব দেবো? আর বর্গি বা আমরা কেমন করে বলবো? ওদের কাউকে কিচ্ছু বলতে পারে বৌদি। আমি হাত জোর করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো, আর আমার এই বিয়ের সাজগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি এক করে পাড়া প্রতিবেশীকে বোঝাতে চললাম বৌদি। কি ভেবেছিস তুই আজ এতগুলো লোকের সামনে আমাদেরকে অসম্মানিত হতে হবে? না, কখনো না। রাহুলকে ভুলে আজই তোকে বিয়ে করতেই হবে। তা না হলে তুই আজ আমার মোরা মুখ দেখবি। তুমি কি বলছো? তুমি কি পাগল?
করবো, তাহলে আমার এত আশা এত আয়োজন পণ্ড হয়ে গেল। কোনো বেদনা আমায় কষ্ট দিত না, শত অপমানের আগুনে দগ্ধ হলেও কোনো জ্বালা যন্ত্রণা আমি অনুভব করতাম না। তাই পাগল না হলেও আমি আমার এই দুরূহ জীবনটাকে শেষ করে দিতে না, আমার সুখের চেয়ে তোমার জীবনের দাম যে অনেক বেশি দাদা। তাই আমি তোমাদের বলছি বলদা, তোমাদের সকলের ইচ্ছে পূর্ণ করতে আমি করবো বলদা, আমি করবো। এসে গেছে, কিন্তু তোমাদের সবার চোখে জল কেন দাদা? তোমরা কাঁদছো? কানবো কেন রে ভাই? আজ যে আমাদের একমাত্র বোনের বিয়ে, এটা তো আমাদের আনন্দের অশ্রু। আনন্দ করবো না বল? তুই কি নিজের বিয়েতে নিজেই আনন্দ করছিস না? আমি খুব আনন্দ করছি, আমি ভীষণ আনন্দ করছি। আনন্দ করছিস বলে কাঁদছিস কেন? কাঁদবি না করছি, একদম কাঁদবি না। স্বামীর ঘর হলো সুখের স্বর্গ, আর সেই স্বর্গে আজ তুই পা বাড়াতে চলেছিস। এই সময়কে চোখের জল ফেলতে আসেনি বোন। আনন্দ কর, একেবারে প্রাণ খুলে আনন্দ কর। ওকে আনন্দ করতে বলে তুই যে নিজেই কাঁদছিস। দাদা, এত চেষ্টা করেও আমি এই হাসির আড়ালে এই কান্নাটাকে আমি চেপে রাখতে পারলাম না। আমি ধরা পড়ে গেলাম দাদা। এই পাগল, এই দুই স্বামীর ঘরে আমাদেরকে ভুলে যাবি না তো? আমি বুঝতে পারছি তোর ইচ্ছার বিরুদ্ধে আমরা তোরে বিয়ে দিচ্ছি। তাই তুই রাহুলকে ভুলে তোর নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর। সুখী হওয়ার সুখের জন্য আপনারা ভাববেন না দাদা, প্রয়োজন হলে আমি আমার সব সুখ আপনাদের বলবো সুখী করার চেষ্টা করবো। একটি কাণ্ড, আমাদের এই বরকে বারণ করে ঘরে আনা উচিত ছিল, অথচ বর নিজে এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই বৌদি। আমিও তো আপনাদের একজন, তাই না? তাই যদি সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমরা নিজেরাই সামলে নেব। তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো ভাই। আত্মীয় হওয়ার আগে তুমি যেভাবে আমাদেরকে আপন করে নিলে, এটাই তো মানুষের ধর্ম দাদা। আত্মীয় অনাত্মীয় যে হোক না কেন, আমি তাদের বিপদে সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টাই করি। আমাদের যেমন গর্ব হচ্ছে, তেমনি তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমাদের এই কাপড় ধন্য হয়ে যাবে। ধন্য আমি যা বলছিলাম, লড়াকাটা একটু পড়ে যাচ্ছে, তার পুজো মশাই বিয়ের জন্য তারা দিচ্ছে, কিন্তু আপনাদের কাছে দেখতে না পেয়ে আমি নিজেই ভিতরে চলে গেলাম। বেশ করেছো ভাই, এবার তাহলে এসো আগে মালা বদলটা সেরে ফেলি। হ্যাঁ তাই কর। আমি ডাকাতি করতে আসিনি, এসেছি আমার অধিকারটাকে রক্ষা করতে। রাহুল, তুমি হ্যাঁ, আমি জেলের মধ্যেই বসে আমি জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে। হয়তো তোমাকে এরা ভুল বুঝিয়ে তোমাকে বিয়েতে বাধ্য করা হচ্ছে। তাই তো কারারক্ষীদের মেরে অজ্ঞান করে তাদেরই বন্দুক ছিনিয়ে নিয়ে আমি চলে এসেছি। তুমি ভুল করেছো রাহুল। পুলিশ হয়তো তোমাকে খুঁজছে। ধরা
করলে হয়তো তোমার আরো ভয়ঙ্কর সাজা হতে তুমি পারে। তুমি জেলেই ফিরে যাও রাহুলদা, জেলেই ফিরে যাও। অসম্ভব কাকন, মাত্র কয়েকটা দিনের জেল যন্ত্রণায় আমি নিজেকে আজ ভীষণভাবে হাঁপিয়ে ফেলেছি। আমি জানি কেউ আমায় চক্রান্ত করে আমাকে খুনি সাজিয়েছে। সেই চক্রান্তকারীকে খুঁজে বের করে নিজের হাতে আমি তাকে সাজা দিব। আর তার জন্য তোমাকে আমার প্রয়োজন কাকন। তাই বলছি, এ বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সঙ্গে এসো কাকন, তুমি আমার সঙ্গে এসো। না না, তা কি করে সম্ভব? বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, মালা বদলও হয়ে গেছে। এই সময় চলে গেলে আমাদের সবার চেয়ে অসম্মান হয়ে যাবে। কাকনের সুখের জন্য আমি সব বললাম, মাথা জুড়ে বললাম। এখন শুধু নিজের মুখে বলো এই লোকটাকে বিয়ে করতে চায়। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওটা বিয়ে দেবো। গৌতম! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, হ্যাঁ আমি সব বলবো। আমি রাহুলদাকে নির্দোষ প্রমাণ করার জন্য সব বদনাম নিজের মাথায় তুলে নিয়ে এই বিয়ে ভেঙে দিয়ে আমি গৌতম বাবুকে বলবো। ভুলে আজই তোকে এই বিয়ে করতেই হবে, তা না হলে তুই আমার মরা মুখ দেখবি। আমি পারলাম না বলতে, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। আমি তোমাকে হাতে দেবো না কাকন। তুমি শুধু সবার সামনে বলে দাও যে তুমি আমাকে। না, আমি তোমাকে নয়, এই গৌতম বাবুকে বিয়ে করছি। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, চলে যাও। কাকন না, এটা তোমার মনের কথা নয়। আমার বিশ্বাস তোমার বাড়ির লোক তোমাকে জোর করে কথা বলেছে কাকন। ব্যাস, রাহুল, ব্যাস, অনেক হয়েছে, এবার এসব বন্ধ করো। কাকন যা বলার বলে দিয়েছে, এবার দয়া করে তুমি এখান থেকে চলে যাও। নিশ্চয়ই যাবো, তবে আমি আমার কাকনকে সঙ্গে নিয়েই যাবো। চলে এসো কাকন, তুমি চলে এসো। আমার অবস্থা দেখা করার চেষ্টা করবে, তোমার খারাপ হবে, মুচড়ে ভেঙে দেবো। কেন? কাকন শুধুই আমার, তাই কাকনকে আমি আমার এখান থেকে নিয়ে যাবো। আর তুমি যদি বাধা দিয়ে দাও তো তোমাকে আমি। আমার স্বামীকে খুন করার আগে তোমাকে তোমাকে ওই বন্দুকের প্রত্যেকটা গুলি আমার মুখে দিতে হবে। তুমি আমাকে গুলি চালাও। কি বললে কাকন? এই লোকটা তোমার স্বামী কাকন? হ্যাঁ, মালা বদল যখন হয়ে গেছে তখন উনি আমার স্বামী। কিন্তু আমি কাকন। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা জেল ফেরত কয়েদে আসামিকে আমি স্বামী বলে মেনে নেবো? তুমি বিশ্বাস করো কাকন, আমি খুনি নই কাকন, আমি খুনি নই। নিজের মাকে কেউ কি খুন করতে পারে কাকন? পারে, পারে। তোমার মতো একটা জেল ফেরত কয়েদে আসামি সব করতে পারে। যে নিজের মাকে খুন করতে পারে সে হয়তো কোনোদিন আমাকে যে কোনো সময় আমাকে খুন করতে পারে। তাই তোমাকে অনুরোধ করতে গেলে চলে যাও, চলে যাও, চলে যাও। আমি ঘৃণা করি তোমাকে, আমি মনের প্রাণে। কি বললে কাকন? আমাকে তোমার আজ ঘৃণা লাগছে। বলো কাকন, তুমি আমার বলো, তোমার ওই মুখ বলা ঘৃণার তিরস্কার ছুড়ে মেরে দিয়ে আমার এই মুখটাকে তুমি কান্ত কান্ত করে দাও। চলে যাও, বন্ধ করে দাও কাকন, তুমি চলে যাও এখান থেকে, তুমি যাচ্ছি কাকন, আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। তোমার ওই ঘৃণাকে আমি চলার পথের পাথরে করে আমি একাই আমার জীবন যুদ্ধে মরে যাবো। যদি নিজেকে কোনোদিন আমি নির্দোষ প্রমাণ করতে পারি, সেদিন কিন্তু আবার তোমার সামনে এসে দাঁড়াবো কাকন। সেদিন তুমি আমায় ভালো নামে তো কবি কাকন, কিন্তু আমায় ঘৃণা করে দাঁড়িয়ে দিও না কাকন, আমায় ঘৃণা করে দাঁড়িয়ে দিও না। ভালো
প্রেমিক এসেছে, মাতার মনের ভিতরে ঢুকে পড়বে। ভোজ করার বাড়াই একবারে বেহিসাবে মাল খায়, মালটাকে একবারে ব্যাট মাতাল বানিয়ে তুলবে। কারণ মালটা যখন ধীরে ধীরে মেন্টালি আর ফিজিক্যালি প্যারালাইজড হয়ে যাবে, ওর কারবারে কেরোসিন টোটালি ফিনিশ। আমি পারবো না, আমার ভীষণ ভয় করছে স্যার। তোমার ভীষণ ভয় করছে? এত ভয় করলে কি জীবনে উন্নতি করা যায়? বর্তমানে রোহনে হচ্ছে দত্ত অ্যান্ড কোম্পানির একমাত্র ওয়ারিশ। ওকে ফিনিশ করে দিতে পারলে এই বড় বাপটা তো এমনিতেই ফেল হয়ে মারা যাবে। পুরো সম্পত্তিটা হয়ে যাবে আমার। আমি কি পাবো? তুমি চাইলে এই দত্ত অ্যান্ড কোম্পানিটা তোমার হয়ে যাবে ডার্লিং, তোমার। কি স্যার, এত টাকা এত সম্পত্তি সব আমার? অফকোর্স। আরে বাবা, আমাকে পাওয়া মানে তো তোমার সবকিছু পাওয়া ডার্লিং। জানো রূপসা, তোমাকে প্রথম দেখার দিন থেকে না আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। আর সেদিন না আমি মনে মনে প্রতিজ্ঞা করছি, বিয়ে যদি করতে হয় না রূপসা, আমি তোমাকেই করবো ডার্লিং। আরে বাবা, এই খেলাটা তো আমাদের দুজনেরই, তাই হারলে আমাদের দুজনেরই ক্ষতি, আরে জিতলে দুজনই লাল লাল। আজ থেকে এই খেলার খেলোয়াড় হলে তুমি, আর আমি হলাম তোমার কোচ। নাও এবার শুরু করো তুমি তোমার চ্যাম্পিয়নশিপের খেলা। খেলা চলছে, ভয়ঙ্কর খেলা। ঈশ্বর বোধহয় আমাদের ফ্যামিলিটাকে নিয়ে এক সর্বনাশায় মেতে উঠেছে। আরে ভাববেন না স্যার, ঈশ্বরকে এই খেলায় হারিয়ে দিতে আমি উপযুক্ত প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় সাথে করে নিয়ে এসেছি। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? হ্যাঁ স্যার, এ হলো আমার মস্তত বোন রূপ। আপনি ইচ্ছে করলে ও রোহনের মনের ট্রিটমেন্টটা ওই শুরু করে দেবে স্যার। আরে যা যা স্যারকে ফোন কর। আরে থাক থাক মা, তুমি হলে ম্যানেজারের বোন। স্যার, তবে নিজের নয়, ওই পিস্তিত। পিস্তুত? কিন্তু ম্যানেজার যে বললো মাস্তুত। না না না, মানে কি বলতো, আমি ছোটবেলা থেকে না ওই দিল্লিতে ইংলিশ মিডিয়ামে পড়তাম, তাই এই বাংলা শব্দ মানেগুলো বুঝি না। মাস্তুত পিস্তিত কি যেন তুমি দিল্লিতে পড়াশোনা করতে? আরে শুধু পড়াশোনা নয় স্যার, তার সাথে সাথে ও নার্সিং ট্রেনিংটা একেবারে কমপ্লিট করে ফেলেছে স্যার। এই কয়েকদিন আগে বলছিলেন না আপনার রোহনটা একেবারে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ছেলেটা আমার রাহুলকে ভীষণ ভালোবাসতো। রাহুলের জেল হয়ে যাওয়ার পর থেকে ও ভীষণ ভাবে ভেঙে পড়েছে। যে ছেলেটা কোনোদিন নেশা করতো না, সেই ছেলেটা কিনা দিন রাত মদ খাচ্ছে। ওটা না ভুল ধারণা স্যার। রোহন কিন্তু রাহুল বাবুর দুঃখ বুঝতে মজ দেয়নি। আসলে রোহন একটা মেয়ের প্রেমে ধোকা খেয়ে এই দুঃখ ভুলতে কিন্তু দিন রাত মদ খাচ্ছে স্যার। এই সময় ওর এমন একটা বন্ধুর প্রয়োজন যে ওর মনের গভীরে ঢুকে ওই দুঃখ কষ্টটাকে শেয়ার। আর সেই জন্যই তো আমার বোনটাকে এখানে নিয়ে আসা স্যার। আপনি পারমিশন দিলে ওই রোহনের মনের ট্রিটমেন্টটা আমার বোনেই শুরু করে দেবে স্যার। পারবে মা, তুমি পারবে। আমার একমাত্র ছেলেটাকে সে আগের মতো সুস্থ করে
জীবনে ফিরিয়ে আনতে পারবো কিনা জানি না স্যার, তবে হ্যাঁ আপনার ছেলের আমি ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবই। শুধু বন্ধু নয়, তুমি যদি আমার রোহনকে সৌপদে ফিরিয়ে আনতে পারো, তাহলে আমি তোমাকে সারা জীবনে অর্পণ করবো। ওই ছেলেটি ছাড়া আমার আর কেউ নেই মা। ও যদি কোনো কিছু হয়ে যায় তাহলে জানি মরেও শান্তি পাবো না। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার ছেলেটাকে তুমি সেই আগের জীবনে সুস্থ করে দাও। তুমি করে দাও, আগের জীবনে সুস্থ করে দাও, আগের জীবনে সুস্থ করে দাও। এই তথ্য ফ্যামিলিতে তোমার এন্ট্রিটা খুব সহজ হয়ে গেল। এবার রোহনের মনের ভিতরে এন্ট্রিটা নিতে পারলে আমাদের 50% সাকসেস হয়ে যাবে। তারপরে কোথায় আমি ভাববো না, সেই চোখ, সেই মুখ, সেই চোখ, সেই মুখ আমার দিকে তাকালো, আমি তার থেকে দৃষ্টি সরিয়ে নেব। আমরা কোনো পার্সোনাল মিটিং করছি না, আমরা তো দেখুন তোমার জন্য ওয়েট করছিলাম ভাই। আমার জন্য? হ্যাঁ, এ হলো আমার মাসতুতো বোন রূপসা। এই কয়েকদিন হলো দিল্লি থেকে আমার বাড়িতে এসেছে। আমার মোবাইলে তোমার ছবি দেখে আরে তোমার কথা শুনে বোনটা আমার এতটাই এক্সাইটেড হয়ে পড়েছে যে তোমাকে দেখা করার জন্য একবার অস্থির হয়ে পড়েছে। আরে জানো রোহনের সাথে একটু পরিচয় করে নে। হ্যালো, তাহলে একটু কথা বলো, আমি অফিস থেকে ফেরার পথে তোকে নিয়ে যাব। কেমন হাসি রে বলে? আমার সঙ্গে দেখা করার জন্য তুমি নাকি এক্সাইটেড, কিন্তু কেন? আমি কোন ফিল্ম স্টার, তার থেকে অনেক বেশি, অনেক দামি। আসলে তোমার নজরটা অনেক ছোট, তো তাই ওই বড় জিনিসকে তুমি ছোট করে দেখতে পাও। তাই তো আমার মতো অতি ক্ষুদ্র জীবটাকে কখনোই তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাও না রূপসা। এবার তুমি আসতে পারো না ছাড়াও তুমি আর এই অধঃপতনের পথে পা বাড়িয়ে না। সেখানে আমার কষ্ট কোথায় হারান্দা? তবু তো যে আমরা তোমার পথ চেয়ে বসে আছি গো ছোট দাদা বাবু। আমার পথ চেয়ে? হ্যাঁ, একমাত্র তুমি এই তো পারো ওই অভিশপ্ত পরিবারটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। তোমার উপর যে আমার ভরসা আছে গো ছোট দাদা বাবু। আমি নিজেরা পড়ে যা আস্থা হারিয়ে ফেলেছি হারান্দা। সেই জেঠিমা আমাকে ভাত তৃষ্ণ দিয়ে মানুষ করলো, সেই জেঠিমা খুন হয়ে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না হারান্দা, আমি কিছুই করতে পারলাম না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি ছোট দাদা বাবু, ওই বড় দাদা বাবু কখনোই গিন্নিমাকে খুন করতে পারে না। আমার তো তা হলো হয় হারান্দা, কিন্তু বুঝতে পারছি না এই কিন্তু সচেতনা কে করলো, কে? প্লিজ বলবো, একটা চাকর সবার চাকরের কথা শুনে আপনি এভাবে এক্সপ্রেশন করবেন না। উনি কাজের লোক নন, উনি আমার অভিভাবক। বলতে দাও না গো ছোট দাদা বাবু, ওই বাইরের লোক ভিতরের খবর টুকুর কতটুকু জানবে? আরে বাবা, বাইরের লোক এখন আছে, কিন্তু খুব শীঘ্রই ফ্যামিলির কেউ একজন হয়ে যাবো। হলো ভুল করে যেন এই ছোট দাদা বাবুর অভিভাবক হওয়ার চেষ্টা তুমি করবে না গো ম্যাম সাহেব। হারান্দা, হারান্দা তুমি? আমি আবারও বলছি, তুমি
ফিরে এসো। তুমি ফিরে না এলে ওই মিথ্যে খুনের দায়ে ওই জেল খাটা বড় দাদা বাবুকে জেল থেকে মুক্ত করবে কে? আর ওই জেল থেকে যদি মুক্ত না পাই তাহলে যে আমার গিন্নিমার আত্মা কোনোদিনেই শান্তি পাবে না, কোনোদিনেই শান্তি পাবে না। ঠিকই বলেছে হারান্দা, ওই দাদাকে জেল থেকে মুক্ত করে আনতে হবে, তা না হলে আমার জেঠিমার আত্মা আমার সেই একই যন্ত্রণা যেটা আমার এই সুস্থ মনটাকে পুরো করে খাচ্ছে। নিজের সঙ্গে নিজের যুদ্ধে আমার আমিটা যে একটু একটু করে হেরে যাচ্ছে। জিততে না পারলেও এই যুদ্ধটা যে আমাকে চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। এই নিন আপনার যুদ্ধ চালিয়ে যাওয়ার অস্ত্র। আমি আপনার সহযোগী হয়ে আপনার যুদ্ধই জিতাতে চাই। কিন্তু আমি যে জিততে চাই না রুস্তা। আমার এই সহজ সরল ভালো মানুষের জীবনটাকে খুন করে আমি না নোংরা সিম্পল জীবন চাই। এটা আপনার হলো অভিমানের কথা, কারণ খুব কাছের মানুষদের হারিয়ে আপনি এতভাবে ভেঙে পড়েছেন, কিন্তু আপনাকে যে আবার ঘুরে দাঁড়াতে হবে। বেশ, তবে তাই হোক রুস্তা। এই অন্ধকার দুনিয়ায় সততা মানবতার কোনো মূল্য নেই। সেখানে আমি আর কি করবো? আমার সেই যন্ত্রণা ফুট পোকা আমার সুস্থ মনটাকে পুরো করে খাচ্ছে। আমি ভুলতে চাই, সব কিছু ভুলতে চাই। এই আপনার সব কিছু ভুলে যাওয়ার শান্তি, মহাশান্তি, এই শান্তির সুধা আমি জাহান্নামের দরজায় তুমি ওই পথ থেকে নিয়ে চলো রুস্তা। এসো বন্ধু, আমি তোমাকে, তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আজ রাতে তুমি আমার সাথে আলো আধারে হাতে রাখো হে হাতে, তুমি কোন দিয়ে যাও, তুমি কোন দিয়ে যাও। আজ রাতে তুমি আমার সাথে আলো আধারে হাতে রাখো হে হাতে, মন দিয়ে যাও, তুমি কোন দিয়ে যাও, মন দিয়ে যাও, তুমি কোন দিয়ে যাও। বাকি যাও না তাহলে ভালো আছে আরে
একটা বোকা শোকা ছেলে আমায় কে দেখবে? তোর একটা বিয়ে করতে আমার তো এখানে আসা, কিন্তু এই হতভাগী কিছু বিয়ে করতে রাজি হচ্ছে না। তাহলে কাজ করো বাবা, তুমি আমার বিয়ে দিয়ে দাও। বিয়ে করবে বউকে খাওয়াবে কি? ওকে আমি কেন খাওয়াবো? বরং ওর বাপের আমি খাবো, মানে বিয়ে করে আমি ঘর জামাই হয়ে থাকবো। তার জন্য একটা চক্ষুতে থাকা দরকার, বুঝাচ্ছে? তোর মতো হওয়া বাবাকে কোনো মেয়ে বাপে বিয়ে দেবে না। তাহলে কি আমার বিয়ে হবে না? সারা জীবন কি আমি আই বলে থেকে যাবো? তুই থামবি কেন? কেন এসেছিস এখানে? কেন আবার? তোর বিয়ে দেওয়ার নামে বাবা তোকে এ বাড়িতে ঢুকিয়ে কতটা মাল করে হাতালো, তার ভাগবতা পেয়েছি। ভালো করে গান ধরে তুই আমার মনে না থাকবি তো। বলনের হ্যাঁ, এই মুখ করি যখন পাল্টে খেয়ে আমার সমস্ত চাল পাঞ্চাল হয়ে যখন আমার পেছনে লাগবে, তখন আমি তো জানি না বেশ কেমন। দাঁড়া বাবা, দাঁড়া। তোমাদের কাউকে মরতে হবে না। আমি বরং আমার মনটাকে খুন করে ফেলে তোমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করবো বাবা। তুই কি সত্যি সত্যি রাজি হয়ে গেলে দিদি? রাজি না হয়ে কোনো উপায় আছে? রাজি না হয়ে তো কোনো উপায় নেই। তোদের মাঝে পড়ে আমার সব কিছু শেষ হয়ে গেল। আমি যাচ্ছি না দিদি, তবে দেখি বিয়েটা যেন ধুমধাম করে হয়, চারিদিকে রঙিন আলো জ্বলবে, ডিজে বাজবে, আর আমি তাড়াতাড়ি নাচবো টিকটাক টিচাম টিচাম। কি বলে এটা কি? আরে বঙ্কিম করবে যে, এসো এসো। আমি বঙ্কিম নই, আমি কি তোমার সোজা কথা? তার আগে তোমার কোনো ভাই থাকে রাখো, সে আমার এত বড় সর্বনাশ করে দিয়েছে। আর আমি তোমার চাই। কি করেছে নীলাদ্রি? আমার মেয়েটাকে একেবারে বরবাদ করে দিয়েছে। মেয়েটা দিনরাত করে কাঁদছে আর করতে যাচ্ছে। সেই দিন কলিকাতে ওরা করেছে কিনেছিল ডাক্তার তৈরি করে, আরে সেই ডাক্তার বেঁচে গেল। আরে সে কি? তাই বলছি বাবাজি, তুমি একটা করো, নাই যে আমার এই মামলা ছেলেটা মেয়েটা ওখানে মরে যাবে। আহা, কি হয়েছে? কি করেছে নীলাদ্রি? আরে বলো, আমি বলো না না, কে বলো না। রাত্রি তোর সাথে যা যা করছে সবাই করে খুলে খুলে নিজের কলঙ্কের কথা আমি কি করে নিজের মুখে বলবো বাবা? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে নীলাদ্রি বা কি সম্পর্ক? আমার ভাই তো আমাকে কলঙ্কের ভাগিদার সাজিয়েছে। তার মানে আপনার ভাইয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আর সেই সুযোগে সে আমাদের বাড়ি গিয়ে আমার সঙ্গে গোপন মেলামেশা করছে, আর তাতে আমি মরতে চলেছি। আমার নীলাদ্রি কখনো এমন কাজ করতে পারে না। আরে নেই বোমা পেরেছে, একবার যাওয়ার পর নাতে আমার ঘরে যাওয়া বন্ধ করে দিয়েছে। এরপরেও যদি নীলাদ্রি আমাকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমি সুইসাইড করবো বলে দিলাম। কত আমি কথাগুলো শুনলে তো এত করে বোঝায়। ওরে মুখপুরি তুই নিজা মনে মর, কিন্তু পেটের বাচ্চাকে মারিস নেই। যার বাচ্চা তাকেই দেবে, ঝামেলা মিটে যাবে। কার বাচ্চা? কে দায়িত্ব নেবে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। এতে আর উদার কি আছে বাবাজি? তোমার ভাই যখন আমার মেয়ে বেটে বাচ্চা দিয়েছে, তোমার ভাই সেই বাচ্চা দিয়ে আমার মেয়েকে বিয়ে করবে। অসম্ভব! ওই পেটের বাচ্চার জন্য যে নীলাদ্রি নেই তার কি প্রমাণ আছে? এ তুমি কি বলছো মাধবী? এ সময় তুমি প্রমাণ খুঁজছো? সব প্রমাণ আমরা থানায় গিয়ে দেবো।
আমরা নীলাদ্রিদের নামে কমপ্লেন করব। চলো বাবা চলো। আহা, আবার থানা পুলিশের কি দরকার? নীলাদ্রি বাড়ি ফিরুক। ওই যদি স্বীকার করে যে ওই এই কাণ্ড করেছে, তাহলে আমি কথা দিচ্ছি তোমার সাথে নীলাদ্রির বিয়ে দেবো। তাহলে বুঝতে হবে যে আপনি আপনার মেয়েকে নীলাদ্রির ঘাড়ে চাপাবার জন্য মিথ্যে গল্প পেতে এখানে এসেছেন। খবরদার আমাদের মাঝে আমি এবারে লঙ্কা কাণ্ড হয় ও ক্ষেত্রে করে ছাড়বো। বঙ্কিম কাকা, তুমি বলতে না আমি ভাব কেন লাগলে ভাব কেন হই তুমি খবরদার ওখানে বলি আমার ভাই যাচ্ছে আমার যে করবে কি না অসম্ভব। এটা কোনো পুতুল খেলা নয় যে যাকে তাকে পুতুল খেলার বউ সাজিয়ে নিতে হবে। বৌদি, এরা সব কি বলতে এসেছে? বলতে নয়, এরা স্বীকার করতে এসেছে। স্বীকার? হ্যাঁ, স্বীকার। এই বিরিয়ানি চোখ থাকিয়ে কোথাও আমার জাল ফেলে তোকে এরা স্বীকার করতে চায়। সেটাই তো আমরা তোর কাছে জানতে চাই রে নীলাদ্রি। ওই মেয়েটা এ বাড়ির বউ হওয়ার অধিকার আদায় করতে আছে কোন স্পর্ধায়? কি বললে দাদা? বিউটি এসেছে এ বাড়ির বউ হওয়ার অধিকার আদায় করতে, কিন্তু কিন্তু কেন? তার আগে এদিকে আয়। তুই আমার মধ্যে হাত রেখে প্রতিজ্ঞা কর, আমি যা জিজ্ঞাসা করবো সব প্রশ্নের সঠিক তুই উত্তর দিবি। তুমি তুমি যে আমার স্নেহময়ী মা গো বৌদি, মাকে যে কোনো সন্তান কি কখনো মিথ্যে বলতে পারে? আমি তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি আমি আমি তোমায় কোনো মিথ্যে বলবো না। বলো মা, কি জানতে চাও তুমি? তুই নাকি এই মেয়েটার সাথে গোপনে প্রেম করতিস, আর তার কারণে নাকি তোর সন্তান আর তোর গর্ভে। আর সেই বাচ্চার দায়িত্ব নিতে ও তোকে বিয়ে করতে এসেছে? ও একটা অসভ্য বাজে মেয়ে। ও আমার সাথে গায়ে পড়ে অনেকবার আমার সাথে অসভ্যতা করতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমি ওকে বার্তা দিনে। আমি কার পরে করতাম না তুমি কার পরে করতে? কতবার বলেছি আমার সঙ্গে তুমি মেলামেশা করবে না, এখন আমাকে বিয়ে করার কথা দিয়ে আমার সঙ্গে গোপনে মেলামেশা করলে। বলেছিলাম তখন যখন তো তুমি বিয়ে ছিলে বিয়ে কথা দিয়ে বলেছিলে আমাকে। বিউটি, তারপর তারপর যদি শুনলে না অন্তঃসত্ত্বা, তারপর সেদিন থেকে যাওয়াই বন্ধ করে দিলে। এই শয়তানি আই, আর একটা বাজে কথা বললে তোকে আমি গোড়া টিপে খুন করবো। খবরদার তোমরা বাদ করে আর ধমক জমা যাতে তোমাদের ঘর কুত্তে কেটে চলে ঢুকে পেয়েছে। না না না, তোমরা থানায় যেও না বঙ্কিম কাকা। নীলাদ্রি নতুন চাকরিতে জয়েন করেছে, ওর জেল হয়ে গেলে ওর চাকরিটা চলে যাবে। তাছাড়া সমস্যাটা যখন নিজেদের মধ্যেই, সেটা নিজেরাই মিটিয়ে নিলেই তো হয়। কিন্তু কিভাবে তুমি মেটাবে বলো তো? একটা মিথ্যা অজুহাত দেখিয়ে আমার নীলাদ্রিকে ওরা গলির পাঠা বানাতে চায়। আমি জানি আমার নীলাদ্রি সম্পূর্ণ নির্দোষ, তবু ওরা জোর করে দোষী সাজাতে চাইছে। আজ এই মুহূর্তে দোষীর নির্দোষীর শব্দগুলো কোনো মূল্য নেই বড় বউ। এদেশের আইন মেয়েদের মুখের কথাকে মান্যতা দেয়, তাই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ওই নীলাদ্রি ওই মেয়েটাকে বিয়ে করুক। কি বলে? না, এ কখনোই সম্ভব নয়। যে মেয়েটা নিজের স্বার্থের জন্য নিজের চরিত্রকে কলঙ্কিত করে অন্যের উপর মিথ্যে অপবাদের বোঝা চাপাতে পারে, সেই কখনো কারো স্ত্রী হওয়ার যোগ্য নয়। কিন্তু ওই মেয়েটা যদি থানা পুলিশ করে, তাহলে তোর জেল হয়ে যাবে। ওকে বিয়ে করে তিল তিল করে শেষ হওয়ার চেয়ে একেবারে শেষ হয়ে যাওয়া যে অনেক ভালো দাদা। হয়তো তার তোর দেওয়া অভিযোগ মাথায় নিয়ে আমি জেল খাটতে চললাম। তারা নীলাদ্রি, মাত্র দুদিন হয়েছে কাকনের বিয়ে দিয়েছি, ওর বিয়ের ঋণ এখনো পুরো পরিশোধ করতে পারিনি। আর এই সময় তুই যদি জেলে চলে যাস,
তাহলে আমি কেমন করে ওই ঋণ শোধ করতে পারবো? তাই বলছি, জেলে যাওয়ার আগে তুই আমার মরা মুখটা দেখতে যা। এত নিষ্ঠুর কথা তুমি বলো না দাদা। তোমার জন্য আমি সব অপবাদ সইব দাদা। তোমরা বিয়ের আয়োজন করো, আমি এই করো। বাবা ও বিয়ে করবে বলছে, আমি না চাই আমার বিয়েটা খুব ধুমধাম করে হোক। দেখতে হতে পারে মা, আমি হলাম পাকা রাগরে। সোজা তুমি, আমি এমন ভাবে তোমায় দেবো, ধুমধাম করে তোর বিয়ে দেবো। না, কোনো ধুমধাম করে নয়, বিয়েটা হবে নিতান্ত চুপি চুপি চোরের মতো, মন্দিরে চুপে চুপে। হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি আমার এই সংসার আকাশে বেশ কিছু কালো মেঘ আনাগোনা শুরু করেছে। ওই কালো মেঘ আমার এই সংসারটাকে ভেঙে পুড়িয়ে ছাই করে দেবে। তাদের সব সিদ্ধান্ত আমি নষ্ট করে দেব। নীলাদ্রি, তুই শুধু আমার এই হাতটা শক্ত করে ধরে রাখি, ওদের সব চক্রান্ত আমি ফাঁস করে দেব। এই তোমার এই হাত আমি কোনোদিনও ছাড়বো না দাদা, কোনোদিনও না। যাও বঙ্কিম কাকা, তুমি বিয়ের আয়োজন করো। কোনো লোকাচার নয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নয়, নিতান্ত তোরের মতো চুপি চুপি সালমা শ্মশানকালীর মন্দিরে তোমার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে। মনীষা নির্জন পক্ষে আমাদের হবে পুরুষটা, কত সুখ কত শান্তি আমার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু এই সুখের শান্তির ভাব নেওয়ার আগে রাহুল আর করুণ মুখরা যাওয়ার বারবার চোখের সামনে ভেসে আসছে। আমি কত নিষ্ঠুর, আমি নিষ্ঠুরের মতো একজনের জীবনটাকে মরুভূমি করে দিয়ে আমি আর একজনকে নিয়ে সুখটা করতে চাইছি। কে কে আপনি? যার সাথে মালা বদল করলে তোমার সেখানকার স্বামী, তুমি চিনতে পারবে না? তুমি মানে এই বেশে তোমরা কি ভাবলে আজও আমি তোমার সাথে ওই নকল মোহাম্মদের বর্ষ তুলে বলবো মা জানি কাকু ওই কয়েকদিনের জন্য গৌতম থেকে তোমাকে বিয়ে করতে তোমার স্বীকার করলো আমি কিন্তু তোমার স্বামী গৌতম নয়, আমি ওসমান আলী। একটা হাতে তোমার লজ্জা করছে না? কেন তুমি তোমার নাম পরিচয় ভানিয়ে তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে? বলো কেন করলে? ওই নকল বিয়ে হইতে বলে মন খারাপ করো না কাকন, ওই ফুল সূত্রটা কিন্তু তোমার আসলেই হবে। প্রতি রাতে একাধিক স্বামীর সঙ্গে তোমার হবে নিত্য নতুন ফুলসজ্জা। কি বললে? তুমি তোমার যৌবনে জলতরঙ্গ ওই মহাবতের দশার বাজিয়ে মৌরের মতো নাচবে। তোমার নাচের তালে তালে তোমার সর্বাঙ্গ উতাল পাতাল করবে কামনার ঢেউ, আসে ঢেউর সাথে সাথে তোমার অসভ্য মধুরবু নদীকর তাদের মানুষের বাজারে নিলাম হবে তোমার মহব্বত ভালোবাসা। তুমি যে ধর্মের মানুষ হো না কেন, তুমি তো আমাকে হিন্দু ধর্মে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমার সিঁথিতে সিঁদুর তুমি রাঙিয়ে দিয়েছো। তাই কাজে তুমি তো আমার স্বামী, আর স্বামী হয়ে নিজের স্বামীর স্ত্রীর সম্মানকে তুমি এবারে নষ্ট করে দিলে। আমি তোমাদের ঠিক পায়ে পড়ি, তোমাদের ঠিক পায়ে পড়ি। প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই ছিল নকল। টাকা সিঁদুর কোনোটাই আমি মানি না। তোমরা
যে মুছে দিলে ওকে বউ বউ মনে হবে কি করে? আর বউ বউ মনে না হলে ওকে নিয়ে আমি ফুল সজ্জাটা করবো কেমন করে? আপনি আসো স্যার, আসো। এই দেখুন আপনার ফুলসজ্জার ফুল কেমন যৌবনের পাপড়ি বলে ফুটে আছে। আর বুকে কত মধু জমে আছে সেটা তো বললে না ওসমান। আরে আমি সেই মধু পান করবো বলেই তো এত নাটক করে ওকে এখানে তুলে আনা। এবার আমি সব বুঝতে পেরেছি, নাটকের দায়িত্ব ধরে আপনি। তোমার প্রথম রাতের স্বামী। এবার আমি সব বুঝতে পেরেছি, এই নাটকের দায়িত্ব ধরে আপনি। কেন কেন আপনি আমার এইভাবে জীবনটাকে নষ্ট করে দিতে চাচ্ছেন কেন? মনে পড়ে পাগল সুন্দরী সেদিন তুমি আমার গালে একটা ঠাস চড় মেরেছে। আর তোমার রাহুল তোমাকে দিয়ে আমায় অপমান করেছিল। আমার জীবনটাকে আমি নষ্ট করে দেবেন না, আমি অতীতের কথা সব ভুলে যাবো। আমাকে আপনি এখান থেকে যেতে দিন। মামার বাড়ি আপনার কি আমরা তোমায় ছেড়ে দিই আর তুমি পুলিশের কাছে সব ফাঁস করে? না, আমি কিচ্ছু বলবো না, আমাদেরকে বাস দাও। বিশ্বাস করে আমি কিচ্ছু বলবো না, আমি বাড়ি চলে যাবো, আমি বাড়ি চলে যাবো। আরে তুমি চলে গেলে আমি কারি কারি টাকা খরচ করে এই যে পুরো ঘরটা সাজিয়েছি, তার কি হবে কেমন? ও জেলার সঙ্গে যোগাযোগ না করে আপনি আমার কাছে তার আগে আমার বাড়ি ছেড়ে দিন। এই নাও তোমার পারিশ্রমিক 50,000 টাকা। না না গো না, তুই সামান্য টাকা দিলে তোমার স্ত্রীকে তুমি এমনি করে নিলাম করে দিও না গো। বেশি ধারায় বানায় না করে কাজে লেগে যাও। দেখবে নিজেকে জীবনটা একদম সোনায় নিয়ে মুড়ে দিতে পারবে, সেই সঙ্গে জীবনটাকে দারুণ ভাবে উপভোগ করতে পারবে। বুঝলে? না 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 না, এই নোংরা জীবন আমি চাই না, আমি চাই না। ও বাবু মশাই না, মিথ্যে বিয়ে ফাঁদে মিলে একদম শয়তান আমার জীবনটাকে নষ্ট করতে চাইছে। আপনারা আমাকে বাঁচান, আপনারা আমাকে রক্ষা করুন, আমার সন্তান রক্ষা করুন। আরে তোমার চিৎকার কেউ শুনতে পাবে না কাকন সুন্দরী। আমি হোটেল বালিশাখানে এমন ভাবে সাজিয়েছি যে বাইরে রাজ কখনোই ভেতরে আসবে না, আমি ভেতরে রাজ কখনোই বাইরে যাবে না। কেউ যেমন করে হোক আমি এখান থেকে পালিয়ে যাবো, কোথায় পালাবে কাকন সুন্দরী? ফুলসজ্জার ফুলগুলো যে মম গন্ধে আমার হাতছানি দিয়ে যাচ্ছে না। এসো মদ নয় সুন্দরী, মদ নয়, এটা হলো মস্তির এনার্জি মেডিসিন। এসো তোমাকে আমি নিজের হাতে এই মেডিসিন খাইয়ে দেব। চলে গেল, আর চলে গেল সারাটা মুখ, আমার চলে গেল। শুধু তোমার ওই ভিতরের স্বাধীন সত্তাটাকে খুন করে তোমাকে আবার পুনর্জন্ম দেওয়া হলো। এবার থেকে তুমি হয়ে গেলে প্রাবণ থেকে নিষ্কঙ্কাবতী। আরে নাচো, আরে নাচো গঙ্গাবতী, নাচো। আমি নাচবো, আমি এবার নাচবো।